কথা বলি, তাহলে প্রথমে আমাদের লিথিয়াম থাকে, তারপর বেরিলিয়াম থাকে, তারপর বোরন কার্বন সব বাদ দাও, তারপর এদিকে তারপর ম্যাগনেসিয়াম থাকে, ঠিক, তারপর এখানে পটাশিয়াম থাকে, তারপর এখানে ক্যালসিয়াম থাকে। তো এরা তো এক একটা পিরিয়ডের মেম্বার, এটা P2 মেম্বার, এটা P3 মেম্বার, আর এটা P4 এর মেম্বার। তো যখনই আমরা অ্যাকর্ডিং টু পিরিয়ডে যাই, লেফট থেকে রাইটে যাই পিরিয়ডে, তখন অ্যাটমিক সাইজ বাড়ে না কমে? অবশ্যই কমে। তাই জন্য এর অ্যাটমিক সাইজ যা হবে এর অ্যাটমিক সাইজটা একটু কম হবে, এর অ্যাটমিক সাইজ যা হবে এর অ্যাটমিক সাইজটা কম হবে। বয়েলিং পয়েন্ট কোনো সমস্যা নেই। দেখো সাইজ বাড়ছে, ডেনসিটি বাড়ছে, ডেনসিটি বাড়ছে না কমছে? ডেনসিটি বাড়ছে না কমছে? যদি টাইটলি প্যাকিংটা আমার কমে যায়, আচ্ছা, যদি টাইটলি প্যাকিংটা আমার কমে যায় তাহলে আমার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কমবে না বাড়বে? যদি ইলেকট্রনগুলো বেরোই না তাহলে রেডিয়েট করবে কি? যদি এনার্জি অ্যাবজর্ব করে না লাভ মারে, তো লাভ যদি না মারে তো আবার ব্যাকে আসার কোশ্চেনই আসে না। তো যদি ব্যাকে আসার কোশ্চেন আসে তাহলে রেডিয়েশনও কোশ্চেন আসে, যদি রেডিয়েশনের কোশ্চেন না আসে তাহলে কোনো কালার এক্সিবিটর করারও কোশ্চেন আসে না। আমরা পড়ছিলাম এস ব্লক এলিমেন্টস। এস ব্লক এলিমেন্টস এর আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম যে অ্যালকালি মেটালস যে ইউজেস হয়, এই যে অ্যালকালি মেটালসটা মোটামুটি আমরা শেষ করে দিয়েছিলাম। তো আজকে এস ব্লক এলিমেন্টস যে অ্যালকালাইন আর্থ মেটালসটা আছে সেটা নিয়ে ডিসকাশন শুরু করব। তো চলো প্রথমে দেখে নিই অ্যালকালাইন আর্থ মেটালস এ থাকে কি কি। তাহলে অ্যালকালাইন আর্থ মেটালস, নরমালি আমি তোমাকে বলেছিলাম যে ওটাকে অ্যালকালি মেটালস কেন বলা হয়, এটাকে অ্যালকালি মেটাল অ্যালকালাইন আর্থ মেটালস কেন বলা হয়। এখানে আর্থ কথাটা এসেছে কারণ এইখানে যেসব মেটালস গুলো আমরা নরমালি পেয়ে থাকি না, সেগুলো আমরা আর্থ ক্রাস্ট থেকে আর্থিক অবস্থায় পেয়ে থাকি, ঠিক আছে। নরমালি জেনারেলি যেই লাই করে আর অ্যালকালাইন আর্থ মেটালস যেগুলো আমরা একটু পরেই লিখবো কম্পাউন্ডস গুলো, এই এলিমেন্টস গুলো, সেই এলিমেন্টস গুলো নরমালি আমরা আর্থ সারফেস থেকে আর্থ ক্রাস্ট থেকে পেয়ে থাকি, তাই জন্য এদের নামে একটা আর্থ মেটাল যোগ আছে, মানে এই মেটাল গুলো আর্থের সারফেসে পাওয়া যায়, ঠিক আছে, বোঝা গেল। তাহলে দেখো আমাদের অ্যালকালাইন আর্থ মেটালস এর প্রথম মেম্বার হচ্ছে বেরিলিয়াম, ঠিক আছে, তারপরে হয়ে যাবে তোমার ম্যাগনেসিয়াম, তারপর হয়ে যাবে তোমার ক্যালসিয়াম, তারপর হয়ে যাবে তোমার স্ট্রনসিয়াম, তারপর হয়ে যাবে তোমার বেরিয়াম, বেরিয়াম আর হয়ে যাবে তোমার রেডিয়াম, ঠিক আছে, বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। আচ্ছা, অ্যাটমিক নাম্বারের কথা বলি, এর অ্যাটমিক নাম্বার 4, ম্যাগনেসিয়াম 12, ক্যালসিয়াম 20, আর স্ট্রনসিয়াম হচ্ছে 38, এটা হয়ে যাবে তোমার 56, আর এটা মেবি না 80 হয়, কারণ আগেটা 87 ছিল, এটা 88 হয়, ঠিক। তাহলে এগুলো তোমাদের অ্যাটমিক নাম্বার হয়ে গেল, ঠিক। আচ্ছা, এবার আমরা একটু অকারেন্সটা দেখে নেবো। অকারেন্স মানে কোনগুলোকে খুব সহজেই পেয়ে থাকি আর কোনগুলো খুব রেয়ারলি পেয়ে থাকি সেটা দেখে নেবো। যদি আমরা বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের কথা বলি, ঠিক আছে, এই দুটো আমরা অনেক পরিমাণে পেয়ে থাকি, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট। এগুলো হচ্ছে অ্যাবান্ডেন্ট মেটাল, মানে নরমালি আমরা পেয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, ক্যালসিয়ামটাও পেয়ে থাকি, ক্যালসিয়ামও অলসো অ্যাবান্ডেন্ট, কারণ ক্যালসিয়াম তো বহুত জায়গা থেকে যায়। স্ট্রনসিয়াম আর বেরিয়াম রেয়ার, খুব বেশি পাওয়া যায় না, ঠিক আছে, খুব রেয়ার। আর রেডিয়াম, এটা জানো তো, যাদের অ্যাটমিক যেটা সব থেকে নিচে থাকে নরমালি, বলতে পারো পিরিয়ড 7 এলিমেন্টস গুলো, সেগুলো নরমালি রেডিও অ্যাক্টিভ হয়, রেডিও অ্যাক্টিভ ইন নেচার, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভ ইন নেচার পাওয়া তো যায় বাট রেয়ারই হয় বলতে গেলে। ওকে, তাহলে মোটামুটি অকারেন্সটা বোঝা গেল। আচ্ছা, এবার অ্যালকালাইন আর্থ মেটালস আমরা যেটা করবো সেটা হচ্ছে পিরিয়ডিক ট্রেন্ড, মানে যেহেতু তোমরা জানো ডাউন দা গ্রুপে আছে, তো ডাউন দা গ্রুপে কেমন কি সম্পর্ক আছে, কি ইনক্রিজ করে কি ডিক্রিজ করে, প্রত্যেকটা আলাদা আলাদা প্রপার্টি আমরা ডিসকাস করবো, ঠিক আছে। চলো, তাহলে এবারে যেটা আমরা করবো পিরিয়ডিক ট্রেন্ড, এক একটা করে পিরিয়ডিক ট্রেন্ড ধরবো এবং প্রত্যেকটার আলাদা আলাদা ট্রেন্ড গুলো দেখবো। তাহলে হয়ে যাবে আমার পিরিয়ডিক trends of alkaline earth metals.
ঠিক আছে। আচ্ছা প্রথমে এই সাইডে আমি লিখে দিচ্ছি অ্যালকালাইন আর্থ মেটালস আছে কি কি, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম আর রেডিয়াম। এটা হয়ে গেল 4, এটা হয়ে গেল 12, এটা হয়ে গেল 20, এটা হয়ে গেল 38, এটা হয়ে গেল 56, এটা হয়ে গেল 88, তাই তো 56, 88। ওকে, আজকের প্রথম ট্রেন্ড ইলেকট্রনিক কনফিগারেশন। ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা নরমালি জানো ইলেকট্রনিক কনফিগারেশন সেটাই হয় যেটা ওর কি হয় গ্রুপ নাম্বার হয়। তাহলে এটা গ্রুপ 2 এলিমেন্টস, আলটিমেটলি গ্রুপ 2 এলিমেন্টস হচ্ছে, তাই জন্য এদের পিরিয়ডিক ইলেকট্রনিক কনফিগারেশন হিসেবে হবে S2। মানে S2 মানে S এর তে দুটো ইলেকট্রন থাকবে, লাস্ট অরবিটাল S হবে, S এর তে দুটো ইলেকট্রন থাকবে। S কেন, যেহেতু S ব্লক এলিমেন্টস হচ্ছে তাই জন্য S। আর 2 মানে হচ্ছে কতগুলো এলিমেন্ট, মানে মানে প্রথম ধরো এটা ধরো 1s2 হলো, এটা 2s2 হবে, এটা 3s2 তে থাকবে, ঠিক আছে। এটা সরি আচ্ছা এটা এটা যদি আমরা করি 1s2 2s2, তাহলে 2s2, এটা 3s2, এটা 4s2 তে থাকবে, এটা 5s2 তে থাকবে, এটা 6s2 তে থাকবে, এটা 7s2 তে থাকবে। এই যে 2 থেকে বাড়ছে এগুলো হচ্ছে পিরিয়ড নাম্বার ডিনোট করছে 2 3 4 5 6 7। এটা তাহলে পিরিয়ড 2 এলিমেন্ট, এটা পিরিয়ড 3 এলিমেন্ট, এটা পিরিয়ড 4 এলিমেন্ট, এটা পিরিয়ড 5 এলিমেন্ট, এটা পিরিয়ড 6 এলিমেন্ট, এটা পিরিয়ড 7 এলিমেন্ট। তাহলে দেখো সবকিছু কত সুন্দর ম্যাচ হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এই তো আমাদের এইসব ব্যাপার স্যাপারগুলো মিলে ইলেকট্রন কনফিগারেশন হয়ে গেল। ওকে, নেক্সট অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই। ডাউন দা গ্রুপ আমরা এখানে যা যা কথা বলবো অ্যাকচুয়ালি এটা এটা তো সেকেন্ড পিরিয়ড, এই সেকেন্ড পিরিয়ড বলছি গ্রুপ 2, গ্রুপ 2 তো তাই জন্য আমরা তো ডাউন দা গ্রুপে আসতে হবে। তাই জন্য এখানে যতগুলো ট্রেন্ড আমরা ডিসকাস করব সব ডাউন দা গ্রুপে ডিসকাস করব, ডাউন দা গ্রুপে ডিসকাস করব। ওকে, এখানে লিখে দিই S2। আচ্ছা অ্যাটমিক রেডিয়াই তোমরা নিজেরা জানো, দেখো একটা করে পিরিয়ড বাড়বে মানে কি একটা করে অরবিট বেড়ে যাচ্ছে, অরবিট যদি বেড়ে যায় আলটিমেটলি তোমার রেডিয়াইটা ইনক্রিজ করবে। দেখো আমি যদি ফর এন এক্সাম্পল বলি, যদি একটা জাস্ট ছোট করে এঁকে দেখাচ্ছি, ধরো বেরিয়ামের এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, ঠিক আছে। এখানে কটা ইলেকট্রন আছে 4টে, তাহলে প্রথমে তো দুটো, তারপরে দুটো হয়ে গেল। এটা আমি কি লিখলাম বেরিলিয়ামে, ঠিক আছে। যদি আমি ম্যাগনেসিয়াম বলি ছোট হয়ে গেল আঁকাটা, আচ্ছা ঠিক আছে। এখানে তোমার দুটো, আমি এর নিউক্লিয়াসটা আঁকলাম না, দুটো। টোটাল ম্যাগনেসিয়াম 12 তো, 1 2 3 4 5 6 7 8 9 8। মনে রাখবে এটা আমি ওই এসপিডিএফ এ করছি না, এটা আমি কেএলএম এ জাস্ট দেখালাম। মানে বলতে চাইছি একটা করে অরবিট বেড়ে যাচ্ছে তো, এটা দেখো দুটো অরবিট, এটা দেখো তিনটে অরবিট হয়ে গেল, তাই তো। এটা কি 1s2 2s2, তাহলে একটা অরবিট দুটো অরবিট। এখানে কি হয় 1s2 2s2 2p6 3s2, তাহলে তিনটে অরবিট, এই একটা অরবিট, এইখানে 2s2p জন্য মানে এটা কেমন দেখতে হয়, এটা এটা একটা এরকম দেখতে হয়, একটা এরকম দেখতে হয়, মানে ওভারল্যাপ হয়ে থাকে না। পি অরবিট কেমন দেখতে হয়, আর এসটা কিরকম থাকে এটা, তাহলে এসে তো তোমার দুটো আছে, এটা তো এরকম ভাবে এখানে আঁকা সম্ভব না, তাই জন্য আমি এরকম করে আঁকলাম। আর পিতে কটা আছে 1 2 3 4 5 6, ছটা আছে, এরকম করে ইলেকট্রন গুলো ধরো ঘুরছে, ঠিক আছে। তো আমি জাস্ট কে লেভেলে দেখালাম, তোমরা এসপিডিএফ এ বুঝে নেবে, ঠিক আছে। যেহেতু তিনটে আছে তো ব্যাপারটা কি ঘটছে, একটা করে অ্যাটমিক অরবিট বেড়ে আছে, একটা করে অ্যাটমিক অরবিট যখনই বেড়ে যাবে এদের কি হবে, যত আমরা নিচের দিকে আসবো ততগুলো আমার অ্যাটমিক অরবিট বেড়ে যাচ্ছে, অ্যাটমিক অরবিট বেড়ে গেলেই সাইজটা আমার বেড়ে যাবে, তো ইনক্রিজেস। ডাউন দা গ্রুপে লিখেছে ইনক্রিজেস, ইনক্রিজেস, ঠিক। ওকে, নেক্সট আমাদের
হাইড্রেশন এনথালপি, হাইড্রেশন এনথালপি। যখন আমরা অ্যালকালি মেটালস পড়েছিলাম তখন আগের ভিডিওটা একটু রিভাইন্ড করে দেখবে, আগের ভিডিওগুলোতে হাইড্রেশন এনথালপি সেখানে বুঝিয়েছিলাম, এখানে আর অতটা কিছু যাচ্ছি না, জাস্ট আমি এইটুকু তোমাদেরকে বলে দিচ্ছি যে হাইড্রেশন এনথালপি আমরা আলটিমেটলি কি বলেছিলাম, যে যখন আমাদের অ্যাটমিক রেডিয়াই বা আয়নিক রেডিয়াই বাড়ে হাইড্রেশন এনার্জি, হাইড্রেশন এনথালপি কমে। কি বললাম, যখনই আমার আয়নিক রেডিয়াই বাড়বে তখনই আমার হাইড্রেশন এনথালপি কমবে। তোমরা দেখো ডাউন দা গ্রুপে আমার হাইড্রেশন এনথালপি বাড়বে না কমবে, আয়নিক রেডিয়াই বাড়ছে কি কমছে, আয়নিক রেডিয়াই অ্যাটমিক রেডিয়াই বাড়ছে, অবশ্যই বাড়ছে, তাহলে হাইড্রেশন এনার্জি বা এনথালপি কমবে, তাহলে হয়ে গেল ডিক্রিজেস। ঠিক আছে, আচ্ছা ডিক্রিজেস হয়ে গেল। আচ্ছা এইখানে আমি একটু আলাদা একটা ট্রেন্ড লিখে দিচ্ছি। অ্যাটমিক, তোমার হচ্ছে অ্যাটমিক বলছি, অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটালসের সাথে যদি আমি এদেরকে কম্পেয়ার করি তাহলে কি হবে, অ্যালকালি আর্থ মেটালটাকে আমরা লিখবো, আচ্ছা অ্যালকালি মেটালটাকে আমরা এম লিখছি আর অ্যালকালি আর্থ মেটালটাকে এম লিখলাম, ঠিক আছে, জাস্ট শর্ট ফর্মে দেখিয়ে দিলাম, ঠিক আছে, ওইটাই লিখছি। আচ্ছা নরমালি কথা বলো, এইরকম তো আমাদের অ্যাটমিক রেডিয়াই যদি কথা বলি তাহলে প্রথমে আমাদের লিথিয়াম থাকে, তারপর বেরিলিয়াম থাকে, তারপর বোরন কার্বন সব বাদ দাও, তারপর এদিকে তারপর ম্যাগনেসিয়াম থাকে, ঠিক, তারপর এখানে পটাশিয়াম থাকে, তারপর এখানে ক্যালসিয়াম থাকে। তো এরা তো এক একটা পিরিয়ডের মেম্বার, এটা P2 মেম্বার, এটা P3 মেম্বার, আর এটা P4 এর মেম্বার। তো যখনই আমরা অ্যাকর্ডিং টু পিরিয়ডে যাই, লেফট থেকে রাইটে যাই পিরিয়ডে, তখন অ্যাটমিক সাইজ বাড়ে না কমে? অবশ্যই কমে। তাই জন্য এর অ্যাটমিক সাইজ যা হবে এর অ্যাটমিক সাইজটা একটু কম হবে, এর অ্যাটমিক সাইজ যা হবে এর অ্যাটমিক সাইজটা কম হবে, এর অ্যাটমিক সাইজ যা হবে এর অ্যাটমিক সাইজটা কম হবে। তাই জন্য অ্যাটমিক রেডিয়াই তোমার অ্যালকালাইন আর্থ মেটালসের সাথে ইনক্রিজ করে, সেটা আমি বলছি না, আমি জাস্ট বলছি এইটার মধ্যে কম্পারিজন করলে কি হবে, তাহলে অ্যালকালি মেটালসদের অ্যাটমিক রেডিয়াই অ্যালকালাইন আর্থ মেটালদের সাথে বেশি হয়, মানে এরা একটু সাইজে বড় হয় এরা একটু সাইজে কম হয়। তাহলে জাস্ট আমি এরকম লিখে দিলাম এম ইজ গ্রেটার দেন এম। এগুলো তোমরা একটু বুঝে নাও, কারণ আর বড় বড় করে লিখছি না, ফালতু টাইম ওয়েস্ট হবে। ঠিক, হাইড্রেশন এনথালপি কি কথা, একই ব্যাপার, যে যাদের সাইজ বেশি তাদের হাইড্রেশন এনথালপি কম, তাই জন্য এম এদের হাইড্রেশন এনথালপি কি বেশি হবে, যেহেতু ওদের সাইজটা ছোট, এদের থেকে তো ছোট, ঠিক। অ্যালকালি মেটালসের থেকে অ্যালকালাইন আর্থ মেটালদের সাইজটা ছোট হয়, যেহেতু এদের সাইজটা ছোট হয় তাই জন্য অ্যালকালি মেটালসের সাথে এদের হাইড্রেশন এনথালপিটাও বেশি হবে, ঠিক আছে, ওকে। নেক্সট আমাদের পয়েন্ট হয়ে যাবে মেটালিক ক্যারেক্টার। বারবার বলে দিচ্ছি, মেটালিক ক্যারেক্টারটা বললে আর নন মেটালিক ক্যারেক্টারটা ডিসকাস করবো না, জাস্ট তোমরা ভাইস ভার্সা করে নিও, ঠিক। আচ্ছা মেটালিক ক্যারেক্টার কি ব্যাপার, মেটালিক ক্যারেক্টার আমরা কি বুঝিয়েছিলাম, মেটালিক ক্যারেক্টার বুঝিয়েছিলাম যে ইলেকট্রন ছেড়ে দেওয়ার ক্যাপাসিটি, তাই তো, ইলেকট্রন যে যত তাড়াতাড়ি ছেড়ে দেয় তার তত মেটালিক ক্যারেক্টার বেশি হবে, ঠিক। এবার ডাউন দা গ্রুপে আসো, কোনো সমস্যা নেই, আমি আরেকবার এঁকে দেখছি। ধরো বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ঠিক। আচ্ছা এই একটা দুটো অরবিট, এর একটা অরবিট, দুটো অরবিট, তিনটে অরবিট, এর একটা অরবিট, দুটো অরবিট, তিনটে অরবিট, চারটে অরবিট, চারটে অরবিট আস্তে আস্তে সাইজটা বাড়ছে তো। এবার বলো এর লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে, এরও লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে, এরও লাস্ট অরবিটে দুটো ইলেকট্রন আছে। এবার ব্যাপারটা হচ্ছে লাস্টের অরবিটের ইলেকট্রন গুলোর পালিয়ে যাওয়ার ক্ষমতা নিয়েই তো আমরা মেটালিক ক্যারেক্টারকে ডিসকাস করে থাকি। এবার ক্যালসিয়াম আছে মাঝখানে নিউক্লিয়াস, ঠিক আছে, এবার এইখান থেকে এর ডিসটেন্সটা বেশি না এইখান থেকে এর ডিসটেন্সটা বেশি না এইখান থেকে এর ডিসটেন্সটা বেশি, ঠিক আছে, তাহলে অবশ্যই ক্যালসিয়ামের সেন্টার থেকে ক্যালসিয়ামের নিউক্লিয়াসের থেকে তার যে লাস্ট ইলেকট্রন তার ডিসটেন্সটা বেশি, এর ডিসটেন্সটা একটু কম এর তো আরো কম, মানে বেরিলিয়ামের নিউক্লিয়াসটা তার লাস্ট ইলেকট্রন গুলোকে খুব নজরে রাখতে হবে, বেরুলিং মেরে দেবে, এরকম ব্যাপার একটা, মানে একদমই বেরোতে দেবে না, মানে একদম অ্যাট্রাক্ট করে রাখবে। ভালো কথা বলতে গেলে আমি জাস্ট একটুখানি মজা করে বলতে চাই যাতে তোমরা একটু মাথায় বুঝতে পারো। বেরিলিয়াম কি করছে, নিউক্লিয়াসটা কি করছে, দেখতে পাচ্ছ সামনে আমার ইলেকট্রনটা দাঁড়িয়ে আছে, বেরোলেই একদম একদম খপ করে ধরে, মানে টেনে ধরে রেখেছে, বেরোতে দেবে না, ওই জন্য এর ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরোতে পারবে না। ম্যাগনেসিয়ামের কি খবর, ম্যাগনেসিয়ামও ধরে রেখেছে কিন্তু বেরিলিয়ামের থেকে তো একটু বেশি, তাই জন্য হ্যাঁ ধরে তো আছে কিন্তু অতটাও হয়তো নয়, হয়তো বেরিয়ে যেতে পারে, তো বেরিলিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারে।
ক্যালসিয়ামের তো আরো দূরে আছে, এই একদম ফোর্থ অরবিটে লাস্ট ইলেকট্রনটা আছে, তো ওকে ধরে রাখা তো একটু চাপেরই হবে। মানে এদের এদের দুজনের থেকে তো একটু বেশি চাপের, মানে এর তো আরো তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এরকম করে যত তুমি অ্যাকর্ডিং টু পিরিয়ডে আসবে, পিরিয়ড ওয়াইজ যত তুমি নিচের দিকে আসবে, তত তত তোমার কি হবে, তত তোমার এটাই হবে যে যত তোমার সাইজ বাড়বে, লাস্ট অরবিটের যে ইলেকট্রনটাকে তাকে ধরে রাখার ক্ষমতাটা কমে যাবে। মানে দ্য অ্যাট্রাকটিভ প্রপার্টি বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড দ্য লাস্ট ইলেকট্রন ইল গ্র্যাজুয়ালি ডিক্রিজেস when you come to ডাউন দ্য গ্রুপ, তাই তো? এটাই তো মোদ্দা কথা। তাই যখনই আমরা ডাউন দ্য গ্রুপে আসি, যদি ইলেকট্রন ধরে রাখার ক্যাপাসিটিটা আমার কমে যায়, তাহলে ইলেকট্রনগুলো খুব রেডিলি বেরিয়ে যেতে পারবে। এই ইলেকট্রনটা খুব সহজে বেরিয়ে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই, বেরিয়ে চলে গেল। যখনই কোনো একটা ইলেকট্রন খুব সহজে বেরিয়ে যেতে পারলো, তার মানে কি, সেটাই মেটালিক ক্যারেক্টার ডিফাইন করছে না। তার মানে ডাউন দা গ্রুপ আমার মেটালিক ক্যারেক্টার বাড়ে না কমে? অবশ্যই বাড়ে, কারণ খুব সহজে আমার ইলেকট্রন গুলো বেরিয়ে পালিয়ে যাচ্ছে। তাই জন্য মেটালিক ক্যারেক্টার ডাউন দা গ্রুপ অবশ্যই ইনক্রিজেস। ঠিক আছে, আচ্ছা, এবার এবার বলো যে অ্যালকালি মেটাল আর অ্যালকালাইন আর্থ মেটালদের সাথে কি ব্যাপার হবে। অ্যালকালি মেটালদের সাইজটা একটু বড় হয়, সাইজটা বড় হয় মানে ওদের যে মেটালিক ক্যারেক্টারটা থাকবে তার আরো কম থাকবে। অ্যালকালাইন আর্থ মেটালদের সাইজটা একটু কম হয় অ্যালকালি মেটালসের থেকে, তাই জন্য ওদের যে মেটালিক ক্যারেক্টার থাকবে সেটা অ্যালকালি মেটালসের থেকে একটু কম হবে। তাই জন্য আমরা ডাইরেক্টলি এটা বলতে পারি যে অ্যালকালি মেটালসের মেটালিক ক্যারেক্টারটা একটু বেশি অ্যালকালাইন আর্থ মেটালদের থেকে। ঠিক আছে, নন মেটালিক ক্যারেক্টারটা আমি আর লেখালাম না, কারণ মেটালিক ক্যারেক্টার লিখে দিয়েছি, তার উল্টোটাই নন মেটালিক ক্যারেক্টার হয়ে যাবে অটোমেটিক্যালি। আচ্ছা, নেক্সট আমাদের হয়ে যাবে রিডিউসিং এজেন্ট। নেক্সট আমার হয়ে যাবে রিডিউসিং এজেন্ট। আচ্ছা, এতক্ষণ ধরে মেটালিক ক্যারেক্টারটা বোঝালাম, এবার তোমরা রিডিউসিং এজেন্ট ভাবো। ফালতু ফালতু আমি ছবিটা মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, আরেকবার করে নিচ্ছি। এটা ধরো বেরিলিয়াম, ঠিক আছে, এটা একটা অরবিট, এটা একটা অরবিট, ঠিক আছে। আর একদম ক্যালসিয়াম আছি, ম্যাগনেসিয়াম আছেই না, ক্যালসিয়াম, ঠিক আছে। এটা নিউক্লিয়াস ধরো, এখানে একটা অরবিট, এখানে একটা অরবিট, এখানে একটা অরবিট, এখানে একটা অরবিট, চারটে অরবিট, কোনো সমস্যা নেই। এবার এরা এখানে দুটো ইলেকট্রন আছে, এরা এখানে দুটো ইলেকট্রন আছে, কোনো সমস্যা নেই। রিডিউসিং এজেন্ট কিভাবে হয়, কাকে আমরা রিডিউসিং এজেন্ট বলি? মানে যে অন্যকে রিডিউস করে, মানে এজেন্ট। মানে ধরো তুমি কাউকে টাকা দিচ্ছ, সে টাকা নেওয়ার এজেন্ট। তোমাকে কেউ ভিসা দিচ্ছে, সে তোমাকে ভিসা দেওয়ার এজেন্ট। মানে যে তোমাকে যে জিনিসটা দিচ্ছে সেটা তার এজেন্ট, তাই তো? মানে কেউ ধরো তোমাকে রিডিউস করছে, তুমি ধরো কারো কাছে গেছো, তুমি এমন একজনের কাছে গেছো যেখানে যে তুমি রিডিউস হয়ে গেছো, তার মানে সে রিডিউসিং এজেন্ট ছিল যে তোমাকে রিডিউস করে দিয়েছে। তার মানে রিডিউসিং এজেন্ট কারা হয়? যারা অন্যকে রিডিউস করে। তো অন্যকে কারা রিডিউস করে? যারা নিজেরা অক্সিডাইজ হয়। রিডিউসিং করা মানে কি, অন্যকে একটা ইলেকট্রন দিয়ে দিল, নে তুই ইলেকট্রন নে, তুই নেগেটিভ হওয়া, তুই রিডিউস হয়ে যা। রিডিউস হওয়া মানে ইলেকট্রন গেন করা, তাই তো? রিডিউস হওয়া মানে ইলেকট্রন গেন করা। অক্সিডাইজ হওয়া মানে ইলেকট্রন ছেড়ে দেওয়া। তো কেউ ইলেকট্রন দিলে তবেই তো অন্য কেউ সেই ইলেকট্রনটা নেবে, নাকি ইলেকট্রনটা হাওয়াতে থেকে ভেসে চলে আসবে, তাই তো? ওরকম তো হয় না। কেউ ইলেকট্রন দিলে তবে তো অন্য কেউ ইলেকট্রনটা নেবে, বন্ডিং ওরকম করে, সবই রকম করা হয়, তাই তো? আচ্ছা, ধরো কেউ খুব সহজে ইলেকট্রনটা দিয়ে দিল, সেটা অন্য কেউ নিয়েও নিল। যে সহজে ইলেকট্রন দিয়ে দেবে সে ভালো রিডিউসিং এজেন্ট, আর যে না ইলেকট্রন আমি দেবো না, আমার ভালো লাগছে না, একটু আমাকে হিট দাও, আমাকে একটু তেল দাও, তবে আমি ইলেকট্রন দেবো, সেইগুলো হচ্ছে খুব ব্যাড রিডিউসিং এজেন্ট, যারা ইলেকট্রন দিতেই চায় না, মানে যারা অক্সিডাইজিং হতে চায় না। তার মানে যদি আমি অক্সিডাইজিং ক্যারেক্টার বলি বা রিডিউসিং এজেন্ট বলি, ব্যাপারটা একই দাঁড়ায়। অক্সিডাইজিং ক্যারেক্টার বা রিডিউসিং এজেন্ট, যারা নিজেরা অক্সিডাইজ হয়ে যায় বা অন্যকে রিডিউস করে, ব্যাপারটা একই দাঁড়ালো। এতগুলো বুঝতে পারলে? আচ্ছা, এবার তুমি আমাকে বলো, এই নিউক্লিয়াস থেকে এই নিউক্লিয়াসের ডিসটেন্সটা তো অনেক কম, এখান থেকে অনেকটা বেশি বা এখান থেকে অনেকটা বেশি, এ সহজে তাড়াতাড়ি বেরিয়ে যাবে না এ সহজে তাড়াতাড়ি বেরিয়ে যাবে? বেরিয়াম খুব নজরদারিতে রেখেছে, একদম ইলেকট্রনটাকে ছাড়বে না, বেরোতে দেবো না। বেরোতে যদি না দাও তাহলে ইলেকট্রনটা বেরিয়ে যাবে কি করে? তাই জন্য অনেক হিট দেওয়ার ফলেও এর ইলেকট্রন বেরোতে চায় না, যেটা আমরা পরে অনেক কিছুতে ডিসকাস করবো। ফ্লেম টেস্ট আছে একটা ব্যাপার, সেখানে ডিসকাস করবো। বাট আপাতত আমরা রিডিউসিং এজেন্টেরই যদি কথা বলি, এর ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরোতে পারবে না, সোজা কথা। এর ইলেকট্রনটা কিন্তু এর থেকে অনেক তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে। তার মানে এ তো রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, আমি মানছি রিডিউসিং এজেন্ট, কিন্তু ক্যালসিয়ামের থেকে ভালো কি? ক্যালসিয়ামের থেকে তো ভালো না, ক্যালসিয়ামের রিডিউসিং ক্যাপাসিটিটা অনেকটা বেশি, কারণ এর থেকে ডিস্টেন্স অনেক বেশি, এর ইলেকট্রনটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে, এর ইলেকট্রনটা তাড়াতাড়ি বেরোতে পারবে না। তাই জন্য যত আমরা সাইজটা বাড়ে তত আমাদের মেটালিক ক্যারেক্টার বাড়ে, তত আমাদের রিডিউসিং এজেন্টের ক্যারেক্টারটাও বাড়ে। তাই জন্য রিডিউসিং এজেন্ট ডাউন দ্য গ্রুপও ইনক্রিজ আর করবে। সেম জিনিস হয়ে যাবে, এটাই হয়ে যাবে। অ্যালকালি মেটালসের রিডিউসিং ক্যারেক্টার বেশি থাকবে কারণ সাইজটা বেশি হয় অ্যালকালাইন আর্থ মেটালদের থেকে। ওকে, এই শব্দ হলো। নেক্সট
নেক্সট আমরা দেখবো ডেনসিটি। ডেনসিটি জানো, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। ডাউন দ্য গ্রুপ ইনক্রিজ করবে না ডিক্রিজ করবে? ডাউন দ্য গ্রুপ। ডেনসিটি ধরো এদের এদের মাসও তো বাড়ছে, ডাউন দ্য গ্রুপ মাস বাড়ছে ভলিউমও বাড়ছে, মাসও বাড়ছে আবার ভলিউমও বাড়ছে, তাহলে ডেনসিটি বাড়বে কি কমবে? মাসও বাড়ছে ডেনসিটিও বাড়ছে, গ্র্যাজুয়ালি মাস তো বাড়ছে, বাড়ছে না? একদম বাড়ছে, কোনো সমস্যা নেই। ভলিউম ভলিউম মানে বড় 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 তো হচ্ছে, তাই জন্য ডেনসিটিও কিন্তু অবভিয়াসলি বাড়বে। ঠিক আছে, আচ্ছা ডেনসিটিটা ইনক্রিজ করবে। এবার আসি অ্যালকালি মেটাল অ্যালকালি আর্থ মেটালদের সাথে। এবার তুমি বলো একটা জিনিস জাস্ট নর্মালি চিন্তা করো, নিচের দিক দিয়ে ভালো ঠিক আছে মেনে গেলাম, কোনো সমস্যা নেই। যখন অ্যালকালি মেটালস এর কথা বলছি, অ্যালকালি মেটালস এর সাইজটা একটু বড় হয়, অ্যালকালিন আর্থ মেটালদের জিনিসটা একটু ছোট হয়, তো ওইটা একটু টাইটলি প্যাকড আছে, এটা একটু কমটা টাইটলি প্যাকড আছে। যেটা বেশি টাইটলি প্যাকড আছে সেখানে তো আমার ডেনসিটিটা কি হয়, বাড়ে না কমে? সেটা অবশ্যই বাড়ে। তো যেখানে আমার টাইটলি একটু প্যাকিং থাকবে সেখানে আমার ডেনসিটিটা বাড়বে, তাই জন্য এইখানে একটু উল্টো টাইপের হয়, অ্যালকালি মেটালস থেকে অ্যালকালিন আর্থ মেটালদের ডেনসিটিটা কিন্তু বেশি হয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসি মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টে। মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্ট, ওকে। মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কোনো সমস্যা নেই। দেখো সাইজ বাড়ছে, ডেনসিটি বাড়ছে, ডেনসিটি বাড়ছে না কমছে? ডেনসিটি বাড়ছে না কমছে? যদি টাইটলি প্যাকিংটা আমার কমে যায়, আচ্ছা যদি টাইটলি প্যাকিংটা আমার কমে যায় তাহলে আমার মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট কমবে না বাড়বে? যত আমরা নিচের দিকে আসছি, যত আমরা নিচের দিকে আসছি, এটা প্রথমে ধরো দুটো ছিল, এখন নিউক্লিয়াস আছে, এখানে ধরো কি আছে, ঠিক আছে? তো এইখানে বেশি টাইটলি প্যাকড আছে না এখানে বেশি টাইটলি প্যাকড আছে? এখানে ধরো দুটো আছে, এখানে ধরো দুটো আছে, এখানে ধরো ম্যাগনেসিয়াম আছে, এটা দুটো, এখানে আটটা আছে, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে আটটা আছে, লাস্টে দুটো আছে ম্যাগনেসিয়াম। এইখানে বেশি টাইটলি প্যাকড আছে না এখানে বেশি টাইটলি প্যাকড আছে? যেখানে বেশি টাইটলি প্যাকড হবে তার ডেনসিটি বেশি থাকবে, তার ডেনসিটি বেশি থাকবে তার বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট কম হবে, বেশি হবে সরি। তাই জন্য যখন আমরা ডাউন দা গ্রুপ আছে, যেহেতু আমাদের ডেনসিটিটা কমে যায়, যেহেতু আমাদের ডেনসিটিটা কমে যাচ্ছে, তাই জন্য মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্টটা আমার ডিক্রিজ করে যাবে। তুমি একটা জিনিস ভাবো, তোমাদেরকে কোনো একটা শক্ত একদম লোহা দিয়েছে, একটা লোহা দেওয়া হয়েছে তোমাকে, ঠিক আছে? তো আর একটা জায়গা দেওয়া হয়েছে নর্মালি একটা প্লাস্টিক, তো ধরো লোহার যেহেতু ব্লক টাইপের ওটা প্রচুর ডেনসিটি হবে, প্লাস্টিকের ডেনসিটি একটু কম হবে, তো প্লাস্টিক আগে গলে যাবে, লোহা গরম হতে টাইম লাগবে, তো কোনটার বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট বেশি হবে? যেখানে আমার ডেনসিটি বেশি থাকবে। তখন জলে যখন মাঝে মাঝে ধরো আগেকার দিকে দেখবে ঘরে মা বাবারা কি করতো, ডিম সেদ্ধ, ডিম সেদ্ধ করার সময় জলে একটু নুন দিয়ে দিত, কি করা হয় বলতো? এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, বয়েলিং পয়েন্টটাকে বাড়িয়ে দেওয়া হতো। নর্মাল জলেতে তো ডিম সেদ্ধ হয়ে যায়, একই ব্যাপার, তো নুন দেওয়া হয় কেন? হয়তো ঘরোয়া টেকনিক দেখেছো কোথাও, দেখবে জল গরম করছে একটু নুন দিয়ে দেয় ডিম সেদ্ধ করতে, কেন দেওয়া হয়? কারণ যাতে জলটা আরো বেশি দেরিতে আমার বয়েল হয়, মানে ফুটলে তো জলটা উপে যাবে, তো নুন দিয়ে ডেনসিটিটা একটু বাড়িয়ে দেওয়া হবে যাতে ওর বয়েলিং পয়েন্টটাকে একটু বাড়িয়ে দেওয়া হলো, তাহলে জলটা আরেকটু হিট ক্যাপাসিটিটা নিচে গেইন করে নিল। হিট ক্যাপাসিটি বাড়ানোর জন্য, নিজের বয়েলিং পয়েন্টটাকে বাড়ানোর জন্য, ওটা এলিভেশন ইন বয়েলিং পয়েন্ট, ঠিক আছে, ওটাকে বাড়ানোর জন্য ওটা করা হয়। তাই জন্য মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট যত আমার ডেনসিটি কমবে তত আমার বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্টও কমবে, তাই জন্য ডিক্রিজেস। ঠিক আছে, আচ্ছা এখানে আমি ভুল করে ইনক্রিজেস লিখে দিয়েছি, এটা ডিক্রিজেস। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ডেনসিটি ডিক্রিজেস, মেল্টিং পয়েন্ট বয়েলিং পয়েন্ট ডিক্রিজেস, কোনো আচ্ছা এইসব হলো। আচ্ছা এবার আমরা আসি একটু ফ্লেমের দিকে, কাকে কি পোড়ালে কে কি রকম ফ্লেম দেয়, কাকে কি রকম পোড়ালে কে কি রকম ফ্লেম দেয়। আচ্ছা আমাদের কি কি মেটাল আছে? বেরিলিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, স্ট্রনসিয়াম আছে, বেরিয়াম আছে, রেডিয়াম আছে, 1 2 3 4 2 3 4 5 6 8, ঠিক আছে। বলে রাখি ফ্লেম টেস্ট, ফ্লেম টেস্টে এরা কোনো কালার দেয়ই না, নো কালার, নো কালার ইন ফ্লেম।
লাস্টে আসবো কেন দেয় না, ঠিক আছে। এরা সবাই কালার দেয়, যার মধ্যে ক্যালসিয়ামটা একদম রেড, ব্রিক রেড, ঠিক আছে, একদম লাল রঙের একদম ফ্লেম দেবে যখন ক্যালসিয়ামকে যখন আগুন ধরাবে একদম লাল রঙের ফ্লেম দেবে, ঠিক আছে। এটাও দেয় ক্রিমসন রেড, এইটা একটু গ্রিনিশ টাইপের, অ্যাপেল গ্রিন বলবো আমরা, অ্যাপেল গ্রিন। আর এটা তো রেডিও অ্যাক্টিভ, এটা বাদ দাও, এটা দেয় না, ঠিক আছে, হলো। এবার তোমাদের মনে একটা কোশ্চেন আসবে যে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম কোনো ধরনের ফ্লেম দিচ্ছে মানে আগুন তো ধরে, সেটা পড়ে তো অবশ্যই, কিন্তু কোনো ধরনের কোনো কালার এক্সিবিট করে না। বাট ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা কিন্তু কালার এক্সিবিট করে, কিন্তু সুন্দর সুন্দর কালার, লাল লাল সবুজ একদম দারুণ দারুণ কালার দেয়। এরা কালার দেয় না কেন? তো এখানে তোমাকে জানতে হবে কালার হয় কখন, তাই তো। কালার হয় কখন, ধরো একটা ইলেকট্রন আছে লাস্ট অরবিটে ধরে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, এইখানে আর একটা অরবিট আছে। এ কি করে, যখনই একে হিট দেয়া হলো, আগুন ধরানো মানে হিট দেয়া হচ্ছে ইনডাইরেক্টলি, তো হিট যখন দিল, এই হিটটাকে অ্যাবজর্ব করে এক্সাইটেড হয়ে গেল, এক্সাইটেড হয়ে লাফালাফি শুরু করলো, লাফালাফি করে সে অন্য নেক্সট যে হায়ার ইলেকট্রন লেভেল আছে, এই তোমার লেভেল আছে, সেটাতে জাম্প করলো। ধরো এটা ছিল 2s, এটা ধরো 2p, তো 2s থেকে 2p তে জাম্প মারলো, ঠিক আছে, এখানে জাম্প মেরে ইলেকট্রনটা এখানে চলে এলো। ইলেকট্রনটা ওখানে যে দেখলো দূর, এখানে তো আমার কোনো সঙ্গী সাথী নেই, আমি এখানে থেকে কি করবো, আর ভালো লাগছে না, তো এখানে রিটার্ন ব্যাক করলো। তো যখন ইলেকট্রনটা এনার্জি গেইন করে গিয়েছিল, তো যখন ফিরে আসবে নিশ্চয়ই এনার্জিটা লুজ করে তারপর ফিরে আসবে, তাই তো। এনার্জি যখন গেইন করে লাফাতে পারে, এনার্জি লুজ করে ব্যাকেও আসতে পারে, তাই তো। এনার্জি গেইন করে যেতে হবে, এনার্জি লুজ করে ব্যাকে আসতে হবে। এই যে এনার্জিটা লুজ করে ব্যাকে আসবে, 2s এ ফিরে আসবে, তখন ওই এনার্জিটা বেরোবে কি করে, ভায়া রেডিয়েশন। এবার তোমরা জানো হোয়াইট লাইটের 7টা কালার হয়, ভিভিওর কোনো সমস্যা নেই, সারা বছর ছোট থেকে পড়ে আসছো। এবার ওই 7টা কালারের মধ্যে রেডিয়েশনের যেমন ইন্টেন্সিটি হবে সেই রকম সে কালার হবে, যেরকম যার ইন্টেন্সিটি হবে সেরকম তার কালার হবে। যেমন দেখো এরা রেড দিচ্ছে, মানে এদের যে রেডিয়েশনটা ছিল, এদের রেডিয়েশন ওয়েভলেন্থটা বেশি ছিল, ঠিক আছে, ওই জন্য রেড দিচ্ছে। ইন্টেন্সিটি কম ছিল, রেডিয়েশনের ইন্টেন্সিটি কম ছিল, ওয়েভলেন্থ বেশি ছিল, তাই জন্য রেড দিয়েছে। এটা যখন একটা গ্রিনিশ টাইপের দিচ্ছে, মানে এদের থেকে এদের ওয়েভলেন্থ অনেকটা কম ছিল কিন্তু ইন্টেন্সিটি প্রচুর হাই ছিল, ওই জন্য একটু গ্রিনিশ ফ্লেম দিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামে এদের যে ইলেকট্রনিক স্ট্রাকচারটা, ধরো এটা ওদের নিউক্লিয়াস, এটা ধরো এখানে দুটো, এখানে দুটো। বেরিলিয়ামে যে লাস্ট ইলেকট্রন গুলো আছে, তারা বেরিলিয়ামের কন্ট্রোলে এতটাই থাকে যে তাদেরকে অত সহজে ইলেকট্রন গুলোকে এক্সাইটেড করা পসিবল হয় না। ইভেন হিট করলেও ওদের ইলেকট্রন গুলো বেরিয়ে যেতে চায় না, ওই জন্যই তো তারা ব্যাড রিডিউসিং এজেন্ট, তাই না। বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের সাইজটা একটু ছোট, যেহেতু সাইজটা ছোট, তাদের ইলেকট্রন, তাদেরকে যত খুশি হিট করো, তাদের ইলেকট্রন গুলো খুব সহজে বেরিয়ে যেতে চায় না। হ্যাঁ, একদম এক্সট্রিম হিট করলে সেটা আলাদা কথা, সেটা আমি বলছি না, কিন্তু হিট করলেও বেরিয়ে যেতে চায় না। যদি ইলেকট্রন গুলো বেরোই না, তাহলে রেডিয়েট করবে কি, যদি এনার্জি অ্যাবজর্ব করে না লাভ মারে, তো লাভ যদি না মারে তারপর ব্যাকে আসার কোশ্চেনই আসে না। তো যদি ব্যাকে আসার কোশ্চেন না আসে, তাহলে রেডিয়েশনের কোশ্চেন আসে, যদি রেডিয়েশনের কোশ্চেন না আসে, তাহলে কোনো কালার এক্সিবিটেড করারও কোশ্চেন আসে না। বোঝা গেল। তাই জন্য বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম যেহেতু এরা অত্যাধিক হিট দিলেও এদের ইলেকট্রন গুলো বেরিয়ে যায় না, লেফট করে না তাদের সেল থেকে, তাই জন্য এরা কোনো ধরনের ফ্লেমের কালার দেয় না। কিন্তু বাকিদের খবর আলাদা, বাকিরা অন্য কালার দেয়। রেডিয়াম যেহেতু রেডিও অ্যাক্টিভ, তাই জন্য এটা আলাদা কথা, এ তো ফ্লেম এদের টেস্ট করে, খুব রেয়ার, এটা টেস্ট করাই হয়, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি পিরিয়ডিক ট্রেন্ড অ্যালকালাইন আর্থ মেটালদের সাথে। সেখানে আমরা ডিসকাস করলাম নরমালি এত কিছু পয়েন্ট, আর সেইগুলোকে কম্প্যারিজনও করলাম অ্যালকালি মেটাল আর অ্যালকালি আর্থ মেটালদের সাথে। এটা তোমাদের ফ্লেম টেস্ট, এইগুলো খুব ভালো করে দেখবে, কারণ এইগুলো থেকে অনেক ছোট ছোট কোশ্চেন চলে আসে তোমাদের এমসিকিউতে, ঠিক আছে, তার জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট ক্লাসে আমরা কেমিক্যাল প্রপার্টিজ গুলো দেখবো, অ্যালকালাইন আর্থ মেটালসের কেমিক্যাল প্রপার্টিজ, কার সাথে কি রিঅ্যাক্ট করলে কি কি হয় সেগুলো আমরা দেখবো। আজ পর্যন্ত এতটাই, এগুলো ভালো করে পড়ে। থ্যাংক ইউ।